ক্লাস 11 সেমিস্টার 1 এর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের আলোচনা করব শিক্ষা বিজ্ঞান বিষয়ের আর একটা টপিক, সেটা হলো শিক্ষার লক্ষ্য। হ্যাঁ, এর আগেই আমরা আলোচনা করেছিলাম শিক্ষার অর্থ, শিক্ষার ধারণা প্রসঙ্গে। যারা দেখেছো তারা এই ভিডিওটা লক্ষ্য করো যে এর পরে আমরা কিভাবে ধাপে 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 একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তাহলে শিক্ষার লক্ষ্য সম্বন্ধে প্রথমে আমাদের বলতে গেলে বলতে হয় যে আমরা যেসব কাজকর্মগুলো করে থাকি না কেন, প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু থাকে একটি লক্ষ্য, এবং লক্ষ্যহীনভাবে নিশ্চয়ই আমরা হাঁটি না। যদি হাঁটি তাহলে সেটা আমরা কোনোভাবেই সেই লক্ষ্যে পৌঁছাতেও পারি না, এবং সেই কাজটা কিন্তু সার্থক হয় না। অর্থাৎ যে কোনো কর্মই আমরা করি না কেন, তার জন্য প্রয়োজন হয় প্রথমেই কিন্তু একটা লক্ষ্যের, এবং সেই লক্ষ্যকে আমরা পূরণের জন্য একটু 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 করে এগিয়ে যাই। আমরা শিক্ষা বিজ্ঞানের অর্থাৎ শিক্ষার যে লক্ষ্য, এই লক্ষ্য সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমে বলি যে শিক্ষা একটা ধারাবাহিক প্রক্রিয়া, শিক্ষা একটা গতিশীল প্রক্রিয়া। তাহলে বিভিন্ন সময়ের সাথে সাথে মানুষের যেমন যেমন চাহিদা, সেই চাহিদা পূরণার্থে শিক্ষারও কিন্তু লক্ষ্য বিভিন্নভাবে এসেছে। যেমন ধরো কর্ম বা বৃত্তির জন্য, তাহলে বৃত্তির জন্য বিভিন্ন সময়ে মানুষ তার তাগিদে বিভিন্ন বৃত্তি অবলম্বন করতে গিয়ে তার লক্ষ্যকে নির্ধারণ করেছে। ফলে কি হয়েছে না, বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। তাহলে আমরা জানবো যে কয়েকটা বিষয়, যে বিভিন্ন সময়ে বা যুগে এবং প্রাচ্য বলো পাশ্চাত্য বলো বিভিন্ন দেশেও কিভাবে শিক্ষার লক্ষ্যের পরিবর্তন হয়েছে, এবং বর্তমানে যে আমরা আধুনিক শিক্ষাতে আছি বা আধুনিক যে যুগে আছি, এখানে আমাদের শিক্ষার লক্ষ্য কি, এগুলোকে আমরা কিন্তু একটু তুলনামূলক আলোচনা করে নেব। তাহলে এসো প্রথমে আলোচনা করি আমরা যে বিভিন্ন যুগের শিক্ষার লক্ষ্য। কারণ আমরা বলছিলাম যে বর্তমানের কোনো একটা বিষয়কে জানা, তার উন্নীত সাধন করা এবং ভবিষ্যতের জন্য তা ত্বরান্বিত করা, এইগুলো করার ক্ষেত্রেই আমাদের কিন্তু ইতিহাসটাকে জানতে হবে, পূর্ববর্তী যে অভিজ্ঞতা সেটাকে জানতে হবে, তবে গিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে শিক্ষার লক্ষ্য কি ছিল, বর্তমানে শিক্ষার লক্ষ্য কি, একটু যদি তুলনামূলকভাবে আলোচনা করি, তাহলে সময়োপযোগী যুগোপযোগী যেভাবে শিক্ষার লক্ষ্যগুলো পরিবর্তন হয়েছে তা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আদিম যুগ। তাহলে আদিম যুগে কি বলা হয়েছে, আদিম যুগের মানুষরা ছিল অত্যন্ত সহজ এবং সরল। আজকে যেভাবে আমরা বিজ্ঞানে এতটা উন্নত হয়েছি, আমাদের বিভিন্ন ধরনের যে চাহিদা এসেছে, আমরা আজকে চাঁদে গিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করার যে সুযোগ পেয়েছি কিংবা চেষ্টা চালিয়ে যাচ্ছি, মঙ্গলে পাঠানোর চেষ্টা করছি, আমরা বিভিন্ন ধরনের এই যে চিন্তা ভাবনাগুলো করছি, সব তো শিক্ষার ফল। তাহলে এখন বর্তমানে যে শিক্ষা, তার সঙ্গে যে আমরা প্রাচীন যুগের শিক্ষা এবং প্রাচীন যুগের শিক্ষার যে লক্ষ্যগুলো, এগুলো কি ছিল। দেখো, মানুষ তখন ছিল সহজ সরল, অনাড়ম্বর জীবনযাপন করত। ফলে কি হয়েছে, এদের যে মৌলিক চাহিদাগুলো অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটাই ছিল তাদের মধ্যে কিন্তু প্রধান লক্ষ্য। অর্থাৎ শিক্ষার মধ্য দিয়ে তারা এই তিনটে চারটে যে মৌলিক চাহিদা ছিল, এই মৌলিক চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রেই ছিল তাদের শিক্ষার প্রধান লক্ষ্য। তাই আমরা বলতেই পারি ব্যক্তির মৌলিক চাহিদা পূরণ ও জীবন সংগ্রামে টিকে থাকা, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা, এটাই ছিল প্রধানত প্রাচীন আদিম যুগে শিক্ষার কিন্তু লক্ষ্য। বোঝা গেছে পরিষ্কার? বর্তমান কিন্তু সেটা নয়। দেখো কিভাবে আসছি এগিয়ে গিয়ে। প্রাচীন যুগ, আদিম যুগের পরে আমরা প্রাচীন যুগে এলাম। এখানে বলা হয়েছে, দেখো এগুলো কিন্তু লিখে নেবে,
আমি খুব সংক্ষেপে এমন ভাবে এটাকে করেছি যে এই অল্প কথাগুলো এইগুলো যদি তুমি খাতাতে তুলে রাখো, পরবর্তী পর্যায়ে কিন্তু এর ডিসকাস গুলো তুমি করতে পারবে। আর যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন, তাহলে এইখানে যে তথ্য বেশ, এই তথ্য বেশ এইগুলোকে যদি তুমি একটু যেগুলো বইয়ে আছে সেগুলোকে একটু পরিষ্কার করে নাও, তাহলে হবে কি ওখান থেকেই তুমি প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে ঘটনা প্রবাহ কিংবা পরের পর পরপর ঘটনাগুলো কিভাবে এসছে। তাহলে দেখো, প্রাচীন যুগে আমি এখানে লিখেছি বিভিন্ন দেশের শিক্ষার লক্ষ্য ছিল আলাদা আলাদা। তার মানে আমাদের ভারতবর্ষ শুধু নয়, প্রাচ্যও নয়, পাশ্চাত্যেরও যে শিক্ষার লক্ষ্যগুলো ছিল, ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন কিন্তু লক্ষ্য ছিল। কারণ কি? চাহিদা। তো চাহিদার উপরে বিভিন্ন ধরনের, আমরা যখন ভূগোল পড়ছি তখন তুমি দেখো যে ভৌগোলিক পরিবেশের ওপরে নির্ভর করে মানুষের কিন্তু চাহিদা তৈরি হয়, এবং ভৌগোলিক কিছু অবস্থান এইগুলোর উপরেও কিন্তু মানুষের জীবন জীবিকাও নির্ভর করে। যেমন আমরা পড়ছিলাম যেখানে মগ্ন চড়া তৈরি হয়েছে, সেখানে কি হয়েছে না মৎস্য কেন্দ্র তৈরি হয়েছে। তাহলে মানুষের জীবিকা কি হবে? মৎস্য ধরা, তাই না, মাছ ধরা। তাহলে এটা একটা জীবিকা। যেখানে ধরো কোনো পর্যটক কেন্দ্র, সেখানে কি হবে জীবিকা না বিভিন্ন ধরনের পর্যটকরা যে আসে তার আবাসন থেকে আরম্ভ করে, অর্থাৎ হোটেল, বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্রের ধরো গাড়ি নিয়ে ঘুরতে যাওয়া, তাহলে গাড়ির একটা ব্যবসা, হোটেলের একটা ব্যবসা। মানে এই যে বিভিন্ন চাহিদা ভৌগোলিক পরিবেশের ওপরেও নির্ভর করে কিন্তু মানুষের বিভিন্ন চাহিদা, এবং তারা তখন সেই শিক্ষা গ্রহণ করে তাদের লক্ষ্যে এগিয়ে যায়। তাহলে দেখো বিভিন্ন দেশে শিক্ষা বলতে কি বোঝানো হয়েছে, আমি একটা একটা করে আলোচনা করি। প্রথম হচ্ছে গ্রিস। গ্রিসে কি বলছে দেখো, ব্যক্তির মধ্যে স্বাতন্ত্র বোধ জাগ্রত করা, অর্থাৎ ব্যক্তির মধ্যে নিজেদের যে স্বাতন্ত্র বোধটা, এই বোধটা জাগ্রত করাই ছিল তাদের প্রথম এবং প্রধান শিক্ষার লক্ষ্য। দ্বিতীয়ত এথেন্স। এথেন্সের মানুষদের শিক্ষার লক্ষ্য কি ছিল দেখো, শিক্ষার্থীর চরিত্র গঠন, সুনাগরিকত্ব অর্জন এবং ব্যক্তিসত্তার বিকাশ সাধন, অনেকগুলোই তারা কিন্তু রেখেছিল। দেখো, শিক্ষার্থীর চরিত্র গঠন, অবশ্যই শিক্ষার্থীর যদি চরিত্র গঠন না হয়, অর্থাৎ নৈতিক দিকটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু সে কোনো দিকেই বিকশিত হতে পারবে না। তার যে অন্তর্নিহিত যে বিভিন্ন গুণাবলীগুলো আছে, সেই গুণাবলীগুলোকে কিন্তু সে অভিযোজন করতে পারবে না পরিবেশের সাথে। শুধু তাই নয়, তার চলা ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হবে। তাহলে এই জন্য চরিত্র গঠন ছিল একটা, সুনাগরিকত্ব অর্জন করা, অবশ্যই সুনাগরিক, একজন সুনাগরিক, দেশের সুনাগরিক, সে দেশের এবং দশের সমস্ত কিছু দায় দায়িত্ব নিতে পারবে এবং দেশকে চালনা করতে পারবে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এবং ব্যক্তিসত্তার বিকাশ সাধন, অবশ্যই ব্যক্তির সত্তার বিকাশ সাধন। যদি ব্যক্তির সত্তার বিকাশ সাধন না করতে পারা যায়, তাহলে কিন্তু সে এমনিতেই পিছিয়ে পড়বে। তাহলে এইগুলো প্রত্যেকটাই ছিল তাদের শিক্ষার লক্ষ্য। এবার স্পার্টার কথা বলি। স্পার্টা রাষ্ট্রের স্বার্থে উপযুক্ত সৈনিক তৈরি করা। দেখো, এদের নৈতিক দিক অন্যান্য দিকের ক্ষেত্রটা বলেনি, বলছে রাষ্ট্রের উপযুক্ত সৈনিক তৈরি করা, অর্থাৎ দেশ রক্ষা করা। এটাই ছিল তাদের প্রধান শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য। রোম, শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনা বিকাশ সাধন, নৈতিক চরিত্র গঠন এবং সুনাগরিকত্ব অর্জন। এখানেও কিন্তু এই দেশের কথা, রোমের কথা বলছি। দেখো, এখানেও বলছে শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনা, একটা শিশুর মধ্যে বা একটা শিক্ষার্থীর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলো আছে সেগুলো প্রত্যেকটাকে বিকশিত করা। শুধু তাই নয়, নৈতিক চরিত্র, আমি যেটা একটু আগে বলছিলাম যে নৈতিক দিকগুলো, তাহলে এই নৈতিক দিক থেকেও বা নৈতিকের যে চরিত্র দিকগুলো সেগুলোকেও তারা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং সেটাও শিক্ষার লক্ষ্য হিসেবে তারা কিন্তু ধরেছে। এবং সুনাগরিকত্ব অর্জন, এটা তো আছেই, যেটা বললাম। এরপরে এই গেল আমাদের প্রাচীন যুগীয় বিভিন্ন দেশের মধ্যে যে শিক্ষা, সেই শিক্ষার উদ্দেশ্যগুলো বা লক্ষ্যগুলো। এরপরে আসছি যেটা, এর মধ্যেই
প্রাচীন যুগের ভারতের যেটা আছে, আমরা তো এগুলো সবগুলো পাশ্চাত্যের বললাম, এবারে ভারতের যে শিক্ষার লক্ষ্য ছিল প্রাচীন যুগে সেই সম্বন্ধে আমরা একটু জানবো। আমরা মূলত দেখেছি বৈদিক যুগ এবং বৌদ্ধ শিক্ষা, অর্থাৎ এই দুটো শিক্ষা ব্যবস্থা যে তখন ছিল তাদের উদ্দেশ্য কি ছিল। বৈদিক যুগের শিক্ষা ছিল আত্মার মুক্তি এবং মোক্ষ লাভ, অর্থাৎ এখানে শিক্ষার্থীদের মূল যে ধারণা দেওয়া হতো আধ্যাত্মিকতা, এবং তার মধ্য থেকে মানুষ আত্মার মুক্তি এবং নিজের উন্নতি সাধন করা এবং মোক্ষ লাভ করা, ঐকান্তিক একটা সুখ সে তখন পাবে এবং সে ঈশ্বরকে লাভ করতে পারবে এবং তার মুক্তি হবে, যেটা মোক্ষ লাভের কথা বলেছে। কিন্তু বৌদ্ধ শিক্ষার ক্ষেত্রে কি বলা হয়েছে? বৌদ্ধ শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে জাগতিক সকল বন্ধনের অবসান ঘটিয়ে নির্বাণ লাভ করা। তাহলে জাগতিক সকল বন্ধনের অবসান ঘটিয়ে আমাদের এই জগতে অর্থাৎ পৃথিবীতে যেসব যে বন্ধনগুলো আছে, অর্থাৎ মায়া বলো, বিভিন্ন ধরনের যে বন্ধন আছে, আমরা গৌতম বুদ্ধের কথা, বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে, এবং তিনি ওই বলেছিলেন আর্য সত্যের কথা তিনি বলেছিলেন যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি করা যায় এবং দুঃখের নিবৃত্তির পথ আছে। এই যে চারটি তিনি বলেছিলেন, এবং একে 8টা পথ বা মার্গের কথা তিনি বলেছেন, কি জন্য না নির্বাণ লাভের জন্য। তো এইগুলো যদি কেউ করতে পারে তাহলে কিন্তু সে নির্বাণ লাভ করতে পারবে। অর্থাৎ তিনিও এক আধ্যাত্মিক দিক থেকে দেখিয়েছেন যে জাগতিক সকল বন্ধনের অবসান ঘটিয়ে নির্বাণ লাভ করা, এটা ছিল কিন্তু বৌদ্ধ শিক্ষার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। এই গেল ভারতীয় শিক্ষার, প্রাচীন ভারতীয় শিক্ষার একটা লক্ষ্য। এবারে আসি মধ্যযুগীয়, ভারতের মধ্যযুগীয়। আমরা বলেছিলাম যে মধ্যযুগটা ছিল বিশেষত মুসলিমদের যুগ, অর্থাৎ এই সময়টাকে আমরা অনেকেই বলেছেন যে মধ্যযুগ সাহিত্যের ক্ষেত্রে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ। এই সময় সাহিত্য বলো, অন্যান্য শিক্ষা বলো, সমস্ত কিছু থেকে কিন্তু একটু পিছিয়ে ছিল। তাহলে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থাতে কি ছিল না, মুসলিম শিক্ষার লক্ষ্য ছিল কোরআনের নির্দেশ অনুযায়ী শিক্ষার নৈতিক, চরিত্র, ধার্মিক এবং মানুষ তৈরি করা। তাহলে দেখো, মুসলিম শিক্ষার লক্ষ্য ছিল কোরআনের নির্দেশ অনুযায়ী, তার মানে এখানে একটা ধর্মকেন্দ্রিক শিক্ষার কথা চলে আসছে। তাহলে এই ধর্মকেন্দ্রিক শিক্ষা যেটা তাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনের নির্দেশ অনুযায়ী শিক্ষার্থীর নৈতিক, তার চরিত্রবান এবং ধার্মিক, এই সমস্তগুলো কিন্তু তৈরি করাই ছিল মুসলিম যুগীয় শিক্ষা বা মধ্যযুগীয় শিক্ষার লক্ষ্য। এরপরেই খ্রিস্টানদের শিক্ষার লক্ষ্য ছিল ধর্ম শিক্ষা। এরপরে যে খ্রিস্টানদের শিক্ষা, এই শিক্ষার লক্ষ্য ছিল কেবলমাত্র ধার্মিক শিক্ষার ক্ষেত্রটায়। তাহলে এইগুলো মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষার লক্ষ্য। এরপরে আসছে আমরা একেবারে আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য। তাহলে আধুনিক যুগ যেটা আমরা বর্তমানে রয়েছি, এবং সেখানে শিক্ষার লক্ষ্যটা কি দেখো, প্রথমেই বলা হচ্ছে বর্তমান শিক্ষার লক্ষ্য একটা শিশুর সার্বিক বিকাশ সাধন, অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ সাধনই হচ্ছে কিন্তু বর্তমান শিক্ষার কিন্তু লক্ষ্য। আগে ধর্মকেন্দ্রিক শিক্ষা ছিল, কিংবা ধরো আর্যদের সময় আমরা দেখেছিলাম ব্রাহ্মণ, তারা 4টা যে বর্ণে ভাগ করা ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবং পরবর্তী পর্যায়ে এরা যখন আশ্রমিক শিক্ষা গ্রহণ করত, তখন শূদ্ররা তো কোনোভাবেই সেখানে প্রবেশের অধিকার ছিল না, তারা বিভিন্ন সব দিক থেকে বঞ্চিত ছিল, এবং এই 3 বর্ণের সেবা করাই ছিল এদের প্রধান কাজ, এবং বিভিন্ন জিনিস উৎপাদন করা, এই সব। কিন্তু এই 3 বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এই 3 ধর্মের মধ্যেও কিন্তু শিক্ষা যখন তারা গ্রহণ করেছিল, প্রথমে কিন্তু সবাই সব শিক্ষাটা গ্রহণ করতে পারত। পরবর্তী পর্যায়ে কি হলো, শিক্ষার লক্ষ্যটা একটু আলাদা হলো। কি ধরনের হলো না, ব্রাহ্মণরা কেবলমাত্র যাগ যজ্ঞাদি, পূজা অর্চনা, সমস্ত এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা শিক্ষা গ্রহণ করবে। যদি মনে করে কোনো শিক্ষার্থী, ব্রাহ্মণ বর্ণের কোনো শিক্ষার্থী যদি মনে করত যে আমি ক্ষত্রিয়দের কাজ করব, তাহলেও কিন্তু দেশ রক্ষার্থে
ক্ষত্রিয়দের যে যুদ্ধ করা ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু তারা শিখতে পারত। কিন্তু ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের সেই সমস্ত কাজ অর্থাৎ যাগযজ্ঞাদি, উপাসনা, পূজা অর্চনা ইত্যাদি এগুলো কিন্তু শিক্ষা তারা গ্রহণ করতে পারেনি। তাহলে এইভাবে দেখো বর্ণের ওপরও কিন্তু বিভিন্ন শিক্ষাগুলোকে কিন্তু তাদের লক্ষ্য আলাদা আলাদা করে দেওয়া হয়েছিল। তাহলে খ্রিস্টান ধর্ম হয়ে গেল। আধুনিক যুগের শিক্ষার মধ্যে আমরা দেখছি কি, দেখো, ব্যক্তি, সমাজ তথা সমগ্র জাতির কল্যাণ ও সার্বিক বিকাশ সাধন করা। ভালো করে একটু বোঝো বিষয়টা। ব্যক্তি, সমাজ তথা সমগ্র জাতির কল্যাণের জন্য এবং সার্বিক বিকাশ সাধন করা হচ্ছে বর্তমান বা আধুনিক শিক্ষার একটা লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন দার্শনিকরা, বিভিন্ন শিক্ষাবিদরা তাদের প্রাচ্য এবং পাশ্চাত্যের তারা কি কি বলেছেন আমরা একটু লক্ষ্য করব। দেখো, প্রথমে আমি আলোচনা করেছি সক্রেটিসকে নিয়ে। সক্রেটিস কি বলেছেন? বলেছেন যে আত্মজ্ঞান লাভ, অর্থাৎ শিক্ষার লক্ষ্যই হবে আত্মজ্ঞান, নিজের মধ্যে একটা জ্ঞান তৈরি করা। দ্বিতীয়ত, প্লেটো কি বলছেন দেখো, প্লেটো বলছেন মানুষের আত্মার গতি প্রবাহকে সৎ ও আদর্শ পথে পরিচালিত করা। মানুষের আত্মার গতি প্রবাহকে সৎ ও আদর্শের মধ্য দিয়ে পরিচালিত করা। অ্যারিস্টটল কি বলছেন? বলছেন ব্যক্তিকে উন্নত জীবন যাপনের জন্য প্রস্তুত করা, অর্থাৎ একজন ব্যক্তি তার উন্নত জীবনের জন্য নিজেকে প্রস্তুত করবে। রুশো কি বলছেন? 4 নম্বরে রুশো বলছেন প্রকৃতির মাঝে স্বাভাবিকভাবে শিশুর সার্বিক বিকাশ। তাহলে প্রকৃতির মাঝে, উনি কিন্তু আলাদা করে আর কিছু বলছেন না। রবীন্দ্রনাথ যেমন ভাবে বলেছিলেন প্রকৃতির শিক্ষাকে, তিনিও বলছেন যে প্রকৃতির মাঝে একটা শিশু স্বাভাবিকভাবে কিন্তু সে সার্বিক উন্নতি করতে পারবে, এটাই হচ্ছে শিক্ষার লক্ষ্য। জন ডিউই কি বলেছেন? বলেছেন শিশুর ব্যক্তিসত্তার সুষম বিকাশ সাধন এবং অভিজ্ঞতার পুনর্গঠন। তিনি বলছেন শিশুর ব্যক্তিসত্তা, সেই ব্যক্তিসত্তার কি হবে না, সুষম বিকাশ ঘটাতে হবে, তার প্রত্যেকটা জিনিসের সুষম বিকাশ ঘটাতে হবে। তার সাথে সাথে অভিজ্ঞতার পুনর্গঠন, আমাদের যে নবনব অভিজ্ঞতা হচ্ছে তার পুনর্গঠন কিন্তু করাই হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য। আমাদের রবীন্দ্রনাথ কি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন প্রাকৃতিক পরিবেশে স্বাধীনভাবে শরীরচর্চা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যাবলীর মাধ্যমে শিশুর ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। ইনি কি সুন্দর কথাটা বলেছেন যে প্রাকৃতিক পরিবেশে, কোনো কৃত্রিমতা নয়, এই প্রকৃতিতে আমরা গাছপালা, পশু পাখি, সমস্ত ঘর বাড়ি সমস্ত যা কিছু দেখছি, এই মুক্ত প্রকৃতির পরিবেশে স্বাধীনভাবে, এখানে কোনো বল প্রয়োগ করা হবে না, একটা শিশুকে কোনোভাবে জোর করা হবে না, তার ইচ্ছা অনিচ্ছা এর উপরে কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না, সমস্ত তার স্বাধীনভাবে নিজস্ব স্ব ইচ্ছায় শরীরচর্চা। কেন শরীরচর্চার কথা বলা হচ্ছে? দেখো, বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা শ্রেয়। আবার এক জায়গাতে বলা হচ্ছে সুস্থ দেহ এবং সুস্থ মন, তারপরে কিন্তু শিখন। তাহলে এই যে সুস্থ থাকাটা, এটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটা আবশ্যক। যদি মনের দিক থেকে অর্থাৎ মানসিকভাবে, বৌদ্ধিকভাবে, শারীরিকভাবে তার সুস্থতা সে অনুভব করতে না পারে, কোনোভাবেই কিন্তু সে শিক্ষা গ্রহণ করতে পারবে না, সে যেমনই শিক্ষা হোক না কেন। মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়, শারীরিক সুস্থতার প্রয়োজন, তবে গিয়ে কিন্তু সে শিক্ষা গ্রহণ করবে। তাই তিনি বলছেন যে একটা শারীরিক। আর একটা কথা, এই শারীরিক ক্ষেত্রে আমার বেশ মনে পড়ছে রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতনে যখন বসে আছেন, তখন বেশ ছোট্ট ছোট্ট ছেলেরা গাছে উঠছে, লাফ দিয়ে ডিগবাজি খেয়ে নিচে পড়ছে, এবং তাদের যে শিক্ষক ছিলেন সেই শিক্ষক এসে রবীন্দ্রনাথকে বলছেন যে ছেলেরা না ও গাছে উঠছে এবং গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়ছে। রবীন্দ্রনাথ কিচ্ছু বললেন না, মাস্টারমশাইয়ের দিকে তাকালেন, দিয়ে বললেন আপনার বয়সে নিশ্চয়ই তারা গাছে উঠে বসে থাকবে না,
কি সুন্দরভাবে তিনি বোঝাতে চাইলেন যে তাদের এখন শিশু মন, শৈশব, এই শৈশবে তারা খেলবে, পড়বে, লাগবে, গাছে চড়বে। আমরা যেমন বয়স হয়ে গেছে, আমরা বয়সকালে যেমন গাছে উঠি না বা আমরা ওইভাবে খেলা করি না, আশা রাখি তারাও যখন সেই বয়সে পৌঁছাবে তারাও কিন্তু এসব করবে না। ঠিক আছে, তাহলে দেখো শরীর চর্চার কথা বলেছেন, সামাজিক ও সাংস্কৃতিক, অবশ্যই দুটো আমাদের কিন্তু লক্ষ্য করা উচিত। অর্থাৎ আমরা সমাজবদ্ধ জীব, আমাদের অভিযোজন করা সমাজের, এটা কিন্তু একটা বিশেষ বিশেষ দিক। আমরা সমাজে অভিযোজন করতে না পারলে, সমাজের সাথে মিশতে না পারলে আমরা কিন্তু অসামাজিক বলে ঘোষিত হব। শুধু তাই নয়, একটা সমাজে থাকতে হলে আমাদেরকে কিন্তু সামাজিকীকরণ করার জন্য যে সবগুলো প্রয়োজন, এর অভিযোজন কিন্তু আমাদেরকে শিখতে হবে। এটাও কিন্তু শিক্ষার একটা লক্ষ্য। এবং কি বলা হচ্ছে, সাংস্কৃতিক কার্যাবলীর মাধ্যমে শিশুর ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ। বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক বিষয়গুলো রয়েছে, এর মধ্যে শিশুর তৈরি হয় কি কাল্পনিক একটা চিন্তাধারা, হ্যাঁ, তার বৌদ্ধিক বিকাশ, সমস্ত দিকগুলো কিন্তু এই সংস্কৃতির মধ্য দিয়েই কিন্তু, এই কার্যাবলীর মধ্য দিয়ে কিন্তু একটা শিশুর পরিপূর্ণ বিকাশ করা সম্ভব হয়। এটা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই তো গেল মোটামুটি ভাবে একটা যুগের অনুযায়ী একটা ধারা আমরা মোটামুটি ভাবে নিয়ে আসতে পারলাম। কিন্তু শিক্ষার আরো বিভিন্ন লক্ষ্য আছে। কি লক্ষ্য? না দৈহিক বিকাশ, এই যে একটু আগেই বললাম যে শরীর চর্চা, তাহলে দৈহিক বিকাশ, যদি দৈহিক বিকাশ আমাদের না হয় তাহলে কিন্তু আমরা শিক্ষার ক্ষেত্রগুলো বিভিন্ন, সেটা ফর্মাল এডুকেশন হতে পারে, অন্য কিছু হতে পারে, অর্থাৎ আমরা যেটা সংকীর্ণ অর্থে শিক্ষা বলছি, ব্যাপক অর্থে শিক্ষা বলছি, যাই শিক্ষা গ্রহণ করি না কেন, যদি দৈহিক দিক থেকে বিকাশ আমাদের না ঘটে, আমরা পিছিয়ে থাকি, সুস্বাস্থ্যের অধিকারীও না হই, তাহলে কিন্তু আমাদের শিক্ষার লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। তাই শিক্ষার লক্ষ্য আরেকটা হচ্ছে দৈহিক বিকাশ, আরো কি হচ্ছে না নৈতিক লক্ষ্য। হ্যাঁ, একটা শিশুর ক্ষেত্রে আগে তাকে কিন্তু নৈতিক দিকগুলো, আজকের দিনে সত্যি কথা বলতে কি নৈতিকতার দিকটা কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেকটাই পিছিয়ে থাকছে, এবং এই নৈতিকতার দিকগুলো কিন্তু আমরাও কিছুটা দায়ী, যেটা তোমাদেরকে কিন্তু হয়তো দিতে পারছি না। ফলে কি হচ্ছে, শিক্ষার লক্ষ্য হবে নৈতিক একটা লক্ষ্য, নৈতিক বিকাশ। এছাড়া বৃত্তিমূলক লক্ষ্য, এটা সর্বোপরি থাকবে। বৃত্তিমূলক লক্ষ্য এটা বিভিন্ন স্থান, বিভিন্ন চাহিদা, সমাজের বিভিন্ন চাহিদা, যখন ডাক্তারের প্রয়োজন তখন নিশ্চয়ই ভুরি ভুরি ইঞ্জিনিয়ারিং এ পড়তে যাবে না কেউ, অর্থাৎ তখন ডাক্তার পড়ার জন্য সে কিন্তু যাবে। যখন শিক্ষকের অত্যন্ত প্রয়োজন তখন নিশ্চয়ই সে অন্য একটা কোনো বৃত্তির জন্য সে কিন্তু পড়াশোনা করবে না। তাহলে এটা চাহিদার উপর নির্ভর করে, কিন্তু আমাদের শিক্ষার লক্ষ্য হবে কিন্তু বৃত্তিমূলক। এবং সঙ্গতি বিধানের, এটাও একটা লক্ষ্য, শিক্ষার লক্ষ্য সঙ্গতি বিধান, সমাজের সাথে সঙ্গতি বিধান করা, কর্মস্থলে সঙ্গতি বিধান করা, সমাজের সাথে বিভিন্ন, আমরা যে সমাজবদ্ধ জীব, আমরা যখনই সমাজে থাকছি, সেটা এক সমাজ থেকে আরেক সমাজে আমরা যেতে পারি, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যেতে পারি। তাহলে মানুষের সঙ্গে যখন মানুষ মিলামেশা করছে, তখন তার যে সঙ্গতি বিধান করার প্রয়োজন, সেটা কিন্তু শিক্ষার আরেকটি লক্ষ্য। এবং চরিত্র গঠন, অবশ্যই মানুষের চরিত্র গঠন, একটা কথা বলে না যে মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। অর্থাৎ চরিত্র এমন একটা জিনিস, দেখো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে চরিত্রবর্তা যদি তোমার ভালো হয়, তাহলে সমস্ত ক্ষেত্রেই কিন্তু তুমি সমাদৃত হবে, তুমি সম্মানের সঙ্গে থাকবে, এবং তুমি প্রত্যেকটা সম্মান আদর থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসই কিন্তু তুমি প্রাপ্তি লাভ করবে, যেটা হচ্ছে চরিত্র। তাহলে শিক্ষার আরেকটি লক্ষ্য হচ্ছে কি, চরিত্র গঠন করা। এবং সুনাগরিকতা, অবশ্যই একটা সুনাগরিক যদি আমরা তৈরি করতে পারি, যেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে বলা হয়েছিল রাধাকৃষ্ণন কমিশনে, তোমরা পরবর্তী পর্যায়ে পড়বে, যেটা সুনাগরিক তৈরি করা, একটা নেতা তৈরি করা। কেন?
না, একজন সুনাগরিক তৈরি হতে গেলে দেশের নায়ক হিসেবে, অর্থাৎ দেশ চালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে সে দায়িত্ব নিতে পারবে, এবং দেশের দায়িত্ব নিতে গেলে সে দশের দায়িত্ব নেবে, এবং সেই দেশ কিন্তু শ্রীবৃদ্ধি হবে। তাহলে এই যে এক একটা বিভিন্ন ধরনের যে লক্ষ্য আরো আছে, অনেক এই লক্ষ্যগুলো আছে, তোমাদের বই আছে, তোমরা পড়বে। তাহলে মোটামুটি ভাবে শিক্ষার যে লক্ষ্য, এই লক্ষ্যটাকে তোমরা কিন্তু বুঝতে পেরেছো আশা রাখি। তাহলে বাকি যে অংশগুলো আছে আমি যেভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, বই পড়ে ওই জায়গাগুলো পড়ার চেষ্টা করবে, আশা রাখি বুঝতে পারবে। আর একটা কথা, আজকে যারা নতুনভাবে আমার সাথে আছো তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, কারণ পরবর্তী সমস্ত যে পড়ার ভিডিওগুলো আমি দেবো সেগুলো তোমরা দেখতে পাবে। শুধু তাই নয়, অন্য কোনো বন্ধু বা কাউকে যদি তোমার মনে হয় যে আমি একটু দেখার সুযোগ করে দেব, তাহলে তুমি কিন্তু শেয়ার করছো। আর যদি ভালো লেগে থাকে, এটা বলার কথা নয়, একটা লাইক করবে।